ওকে। গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে যারা জয়েন করেছে আজকে আমাদের আজকের ওয়েবিনারে। আমার নাম শামসিন। আমি আইডেন্টিটি ইনক্লুশনের ফাউন্ডার সিইও। এবং আমি আজকে আমাদের যে বিষয়টা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা টপিক, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে আছেন আমাদের স্পিকার, যার নাম সুমাইয়া তাসনিম। আমি ওকে বলবো যে ওর পরিচয় যাতে ও নিজেই দেয়, কিন্তু তার আগে আমি একটু আইডেন্টিটি ইনক্লুশন এবং এই ওয়েবিনারটা কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে একটু কথা বলতে চাই। তো আইডেন্টিটি ইনক্লুশন একটা অর্গানাইজেশন যেখানে আমরা মানসিক স্বাস্থ্যের যে সামাজিক নির্ধারক আছে সেটা নিয়ে আমরা কাজ করি। আমাদের কার্যক্রমগুলির মধ্যে একটা আছে, আমরা সাইকোসোশ্যাল সাপোর্ট দিয়ে থাকি। আমরা মেন্টাল হেলথ সাপোর্ট দেই, যেটা কমিউনিটি বেসড, এবং আমরা সেটার জন্য কিছু সাপোর্ট গ্রুপস অর্গানাইজ করি প্রত্যেক মাসে। আমরা প্রত্যেক মাসে আমরা শুধু সাপোর্ট গ্রুপস করি না, আমরা কিছু অ্যাডভোকেসি কাজও করি, কিছু ট্রেনিংস করে, কিছু অ্যাওয়ারনেস রেইজিং করি, কনসালটেন্সি করি বিভিন্ন সংগঠনের সাথে, যাতে তারা তাদের নীতিমালা থেকে শুরু করে তাদের অবকাঠামো, তাদের পলিসি, তাদের লিডারশিপকেও ডিসেবিলিটি ইনক্লুসিভ করে এবং মেন্টাল হেলথ ইনক্লুসিভ করে। এই নিয়েও কাজ করি। আমাদের যে মূল কাজটা এবং যেটা আমাদের কমিউনিটি বেস সার্ভিস, সেই বিষয় নিয়ে আমি আর একটু বিস্তারিত বলতে চাই। আমাদের সাইকোসোশ্যাল সাপোর্টটা হচ্ছে এমন একটা সার্ভিস যেটা যাদের মানসিক স্বাস্থ্য সমস্যা আছে বা সিভিয়ার ডিসেবিলিটি আছে এবং যারা সামাজিকভাবে বঞ্চিত, সামাজিকভাবে আইসোলেটেড, তাদেরকে এই সাপোর্ট দেওয়া থাকে। এই সাপোর্টটা আমরা বাসায় গিয়ে দিই এবং এটা একটা নিডস অ্যাসেসমেন্ট করার পরে আমরা একটা পার্সোনালাইজড ওয়ার্ক প্ল্যান বানাই এবং তারপরে তাদেরকে কিভাবে সমাজে অন্তর্ভুক্ত করা যায় সেই বিষয় নিয়ে কাজ করে আমাদের সাইকোসোশ্যাল সাপোর্টার্স। তো এই বিষয়ে অলরেডি কিছু ইনফরমেশন এই স্লাইডে দেওয়া আছে। এরপরে এখন আমি কথা বলবো আমাদের এই ওয়েবিনারটা কিভাবে চলবে। ওয়েবিনারটা মোস্টলি 1 ঘন্টার হবে এবং এই 1 ঘন্টায় 45 মিনিটের জন্য আমাদের যে আলোচনার বিষয় সেই নিয়ে আমাদের স্পিকার কথা বলবে এবং আমাদের আলোচনার শেষ 15 মিনিটে প্রশ্ন উত্তর পর্ব থাকবে। এই এই প্রশ্ন উত্তর পর্বেই আমরা প্রশ্ন নিব। তো সেই প্রশ্নটা যদি আমাদের আগে থেকেই কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন আমরা আমাদের চ্যাট বক্সে লিখে দিতে পারি, বা আমাদের কিউএনএ একটা আইকন আছে, সেখানে ক্লিক করে আমাদের কোয়েশ্চেনগুলো আমরা লিখতে পারি। আর আমরা প্রশ্নগুলো শেষে নিব, শেষে উত্তরগুলো আমরা নিব ফ্রম আওয়ার স্পিকার। এবং সেটা মেসেজও কিন্তু আপনারা দিয়ে রাখতে পারেন, যেটা বললাম চ্যাট বক্সে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ফলোইং। আর এবার আমি চলে যাব সুমাইয়া তাসনিমের কাছে, আর আমি রিকোয়েস্ট করবো যে সুমাইয়া তাসনিম, প্লিজ স্টার্ট উইথ তোমার একটা ইন্ট্রোডাকশন এবং তারপরে টপিকটা। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। আমার নাম সুমাইয়া তাসনিম, আমি একজন অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং এমফিল রিসার্চার, স্পেশালাইজিং ইন ট্রমা। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা খুবই প্রাসঙ্গিক। ইকোস অফ জুলাই, অর্থাৎ জুলাই আপরাইজিং এর পরবর্তীতে লং টার্ম এবং শর্ট টার্ম কি ধরনের এক্সপেরিয়েন্স আমরা কালেকটিভলি করেছি এবং সেটার প্রভাবগুলো আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। সো অবশ্যই আইডেন্টিটি ইনক্লুশনকে অনেক ধন্যবাদ এত প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে ওয়েবিনার আয়োজন করার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য, কিছু বলার জন্য। তো আমি কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। আম, দেখতে পাচ্ছি তো। ওকে, ঠিক আছে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, মোস্টলি আমরা ফোকাস করব। ওকে, আমার মনে হয়েছে যে ট্রমা, লাস্ট জুলাই থেকে এই পর্যন্ত আমরা যে সময়টা পার করে এসেছি, এই সময়টাতে আমরা ট্রমা নিয়ে কম বেশি একটু বোঝার চেষ্টা করেছি। ট্রমাটা আমাদের জীবনে প্রাসঙ্গিক হয়ে উঠেছে, কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা কনফিউশন আমি লক্ষ্য করেছি। আসলে ট্রমা কি ধরনের, পিটিএসডি নাকি জাস্ট এটা একটা স্ট্রেসর থেকে আসা একটা রেসপন্স,
আসলে সিপি টেস্ট কি এরকম কোশ্চেনও আমি একসময় পেয়েছি। সো এই যে বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে ট্রমাটা কি এটা বোঝাটা প্রথমে আমাদের জরুরি। সো আমি একটু চেষ্টা করব সহজ ভাষায় ট্রমাটা বোঝার জন্য, যাতে এই কনফিউশনটা না থাকে। আমরা সেলফ হেল্পের জন্য কিংবা অন্যদেরকে হেল্প করার জন্য এটা বোঝা আমাদের জন্য প্রয়োজনীয়। সো এরপরে আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করব যে জুলাই আপরাইজিং পরবর্তীতে বা ওই সময়টাতে ট্রমার ইম্প্যাক্টটা কেমন ছিল, এবং এরপর এটার আমাদের ইমোশনালি, কগনিটিভলি এবং বিহেভিয়ারালি কি ধরনের প্যাটার্ন আমরা অ্যাজ এ প্রফেশনাল দেখেছি, বা আমি আমার পার্সোনাল লাইফে কি দেখেছি সেটাও আমরা সময় থাকলে শেয়ার করব। এরপরে আমরা প্র্যাকটিক্যাল যে কোপিং স্ট্র্যাটেজিস গুলো, অর্থাৎ বুঝলাম, আমি বুঝতে পেরেছি আমার মধ্যে এই ধরনের বিষয়গুলো আছে বা আমার পরিচিত কারোর মধ্যে, দেন আমি এটাকে কিভাবে ম্যানেজ করতে পারি, কোন লেভেল পর্যন্ত আমি ম্যানেজ করতে পারি, এই বিষয়গুলো বোঝা, এবং কোথায় আমি হেল্প নিতে পারি ইফ নিডেড। ঠিক আছে। ঠিক আছে, আমরা তাহলে চলে যাই ট্রমা কি সেই ব্যাপারে। হ্যাঁ, খুব ইজিলি আমরা যদি বলি, ট্রমা জাস্ট একটা ইমোশনাল রেসপন্স, যেটা কোনো একটা ঘটনা বা ইভেন্টের কারণে আমাদের মধ্যে তৈরি হচ্ছে, যেটা আমাদের মধ্যে প্রচন্ড মাত্রায় স্ট্রেস তৈরি করছে। অর্থাৎ স্ট্রেসের মাত্রাটা আমার নর্মাল যে ক্যাপাসিটি, এটা এক্সিড করে যায়। তখন দেখা যাচ্ছে যে আমার মধ্যে অনেক বেশি একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, কনফিউশন তৈরি হচ্ছে, ফিয়ার তৈরি হচ্ছে, আমি আমি থ্রেটেন ফিল করছি। হ্যাঁ। সো ওই বিষয়টা আমাকে ফিজিক্যালি, ইমোশনালি এফেক্ট করছে, কিংবা আমার পরিচিত অন্য কাউকে। এই বিষয়টাতে আমরা অন্য কারো বিষয়টাও এমফেসাইজ করছি এই জন্য, কারণ আমার খুব ঘনিষ্ঠ বা প্রিয় কেউ যদি ট্রমার বা ট্রমাটিক কোনো একটা এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে যায়, সেটা কিন্তু আমাদেরকেও এফেক্ট করে। ঠিক আছে। সো এই ট্রমা থেকে আমরা একটু বুঝি যে ট্রমা ট্রিগারটা কি। ট্রমা, তো আমরা বুঝতে পারছি যে একটা ইভেন্টের পরে, ইভেন্টের কারণে আমাদের মধ্যে ট্রমা তৈরি হতে পারে, একটা বা মাল্টিপল ইভেন্টের কারণে। যেটা হচ্ছে যে ওই ইভেন্টটা পার হয়ে যাওয়ার পরে আমাদের মধ্যে কি হয়, ওই সার্টেন ইভেন্টটা আমার মধ্যে ট্রমা তৈরি করছে, কারণ ওই ইভেন্টটার মধ্যে এমন কিছু কিউজ ছিল বা এমন কিছু ট্রিগার ছিল, যেই বিষয়টা যেগুলো আমার ইমোশনকে খুব বেশি আম, কি বলে, খুব উম, অস্থিরতার মধ্যে দিয়ে আমি গিয়েছি ওই জিনিসটা যখন আমি এক্সপিরিয়েন্স করেছি। এবং এই ট্রিগারটা পরবর্তীতে আমি যে কোনো সময়, যে কোনো জায়গায় আহ, যদি এক্সপিরিয়েন্স করি, আমার মধ্যে সেম টাইপের ইমোশন আবার এমার্জ করছে, এবং আমার খুব খারাপ লাগছে বা আমার খুবই কষ্ট হচ্ছে, যেন ওই সেম ঘটনাটাই আবার ঘটেছে। কিন্তু বাস্তবে ওই ঘটনাটা কিন্তু একবারই ঘটেছে, কিন্তু এরপরে ওই ঘটনার ইম্প্যাক্ট আমি আমার লাইফে এরপরে যেখানেই যাচ্ছি, যাই আমি এক্সপিরিয়েন্স করছি কিনা, ওই ঘটনার সাথে কিছুটা মিল আছে, বা আম, কোনো ধরনের সিমিলার কিউজ আমি পাচ্ছি। সাথে সাথে ওই ট্রমার যে ইমোশনাল ব্যাপারগুলো আমি এক্সপিরিয়েন্স করেছিলাম, সেগুলো আবার আমার মধ্যে তৈরি হচ্ছে। তো সেই জিনিসগুলোকে বা কিউজ গুলোকে আমরা বলছি ট্রমা ট্রিগার। হ্যাঁ, সেটা হতে পারে কোনো একটা গান, হতে পারে কোনো একটা ছবি, হতে পারে কোনো একটা শব্দ, হতে পারে কোনো একটা রং, হতে পারে যেটা দেখা মাত্র সে খুব চার্জড ফিল করে ইমোশনালি। সো এই ট্রমা ট্রিগার গুলো দেখা যাচ্ছে যে আমি আমার যে রিয়েলিটিতে আছি বা এই মুহূর্তে আমি যেখানে আছি, সেই জায়গা থেকে আমাকে মুহূর্তের মধ্যে সেই আগের যে ট্রমার বা একটা ফিয়ারফুল এক্সপেরিয়েন্স আমার হয়েছে, সেই জায়গাতে আমাকে নিয়ে যাচ্ছে ইমোশনালি। ফিজিক্যালি আমি হয়তো এখানে আছি, কিন্তু ইমোশনালি আমি অন্য একটা জায়গায় চলে যাচ্ছি। সো সেইগুলো জিনিসগুলোকে আমরা ট্রমা ট্রিগার হিসেবে বলছি। সো এখন ট্রমা ট্রিগার অনেক রকম হয়। আহ, এটা হতে পারে যে আমি ফিল করছি, হঠাৎ করে আমি একটা কাজ করছি, হঠাৎ করে আমার ফ্ল্যাশব্যাক আসলো, অথবা আমার মনে হচ্ছে হঠাৎ করেই জিনিসটা আমার মাথায় আবার রিপিট করা শুরু করলো, আবার আমার মধ্যে ওই ট্রমা নিয়ে চিন্তা আসলো, আমি যে কাজটা করছিলাম, যেখানে আমি ছিলাম, সেই জায়গাতে আমি আর থাকতে পারছি না, আমার মনে হচ্ছে আমি আবার পাস্টে চলে গিয়েছি। তো সেগুলোকে আমরা বলছি ইন্টারনাল ট্রিগার। কিছু এক্সটার্নাল ট্রিগার থাকে, যেমন কেউ হয়তো ওই বিষয়ে কোনো কথা বললো, কিংবা ওই রিলেটেড কোনো একটা বিষয় আমি আম, দেখলাম হঠাৎ করে। হ্যাঁ, যেটা জুলের ক্ষেত্রে আমাদের খুব কমনলি হয়, আমরা হয়তো রাস্তা দিয়ে যাওয়ার সময়
একটা গ্রাফিতি দেখছি, বা কোনো একটা সার্টেন প্লেস যে জায়গাতে হয়তো মুভমেন্টের সময় আমি ছিলাম, কিংবা আমার কোনো ফ্রেন্ড ছিল, কিংবা কোনো একটা ঘটনা ঘটেছিল বলে আমি ছবি দেখেছি ওই জায়গার। সো ওই জায়গা দিয়ে যাওয়ার সময় বা ওই সার্টেন গ্রাফিতি কিংবা স্পেসিফিক টাইপ অফ পিপল দেখা মাত্রই আমার ভেতরে ওই ট্রমাটা বা ট্রমা রিলেটেড সব মেমোরিজ গুলো আবার রিওয়াইন্ড হতে থাকে, আবার সেগুলো প্লে হচ্ছে, আমি সেই জিনিসগুলোর মধ্যে সেগুলো আমাকে অ্যাবজর্ভ করে নিচ্ছে, অনেকটা এরকম ফিল হচ্ছে। হুম। আবার এনভায়রনমেন্টাল কিছু বিষয় তো থাকেই, যেমন জুলাইয়ের ক্ষেত্রে বিষয়টা খুব প্রাসঙ্গিক যে আমরা এমন, জুলাই চলে গিয়েছে 1 বছর হয়, কিন্তু আমরা এখনো জুলাইকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখতে চাই, সেটার অনেক রিজন আছে, বাট এর মধ্যেও যাদের জন্য জিনিসটা ট্রমাটিক বা কোনো একটা এসপেক্ট থেকে এই জিনিসটা তাকে ট্রমা দিয়েছিল, এই প্রাসঙ্গিক করে রাখার ব্যাপারটাতে তার লাইফে ট্রমাটাও প্রাসঙ্গিক হয়ে থেকে যাচ্ছে। আহ, যেটা দেখা যাচ্ছে যে আমরা যেহেতু কালেকটিভলি একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছি, এখন যখন আমরা কালেকটিভলি জিনিসগুলোকে আবার উম, জুলাই চলে গিয়েছে, আগস্ট এসেছে, পুরো জুলাইতে আমরা যখন ফেসবুকের মেমোরিতে আবার দেখেছি জিনিসগুলা রিটার্ন করেছে, সবাই জিনিসগুলো নিয়ে আবার কথা বলেছে, তখন ওই বিষয়গুলো এনভায়রনমেন্টাল একটা ট্রিগার হিসেবে কাজ করতে পারে যদি ব্যক্তির মধ্যে ট্রমা রেসপন্স ডেভেলপ করে থাকে। সো যদি একদম সহজভাবে আমি বোঝার চেষ্টা করি যে মানে আমাকে ট্রিগার করেছিল কি, হ্যাঁ, হয়তো আমি এরকম ফিল করেছিলাম যে আমার ফিল হয়েছে যে আমি খুব হেল্পলেস ফিল করছি। আমার মনে হচ্ছে যে এখানে অনেক কিছু করা যেত কিন্তু আমি কিছুই করতে পারছি না, বা মেবি আমার আরো বেশি রেসপন্সিবিলিটিস ছিল, একটা গিল্ট তৈরি হচ্ছে, শেম তৈরি হচ্ছে যদি আমি না বের হই, কিংবা আমি যদি আমার জায়গা থেকে প্রপারলি রেসপন্সিবিলিটিস না নেই। মানে এটা আসলে খুবই সাবজেক্টিভ একটা এক্সপেরিয়েন্স। হ্যাঁ, কেউ হয়তো কিছুই না করেও কোনো ধরনের গিল্টের মধ্যে পড়ছে না, আবার কেউ হয়তো প্রতিদিন বের হচ্ছে কিন্তু তারপরেও তার মধ্যে সিভিয়ার গিল্ট তৈরি হচ্ছে, মনে হয় যে যে মারা গিয়েছে তার চেয়ে আমার কন্ট্রিবিউশনটা কম। সো এটা অনেক সাবজেক্টিভ, যে আমি কেমন ফিল করেছি। দেখা যাচ্ছে যে আমি হয়তো আমাকে অনেক বেশি জাজ করছি, কিংবা আমার হয়তো মনে হয়েছে যে এত আনরেস্ট, কন্টিনিউয়াসলি একটা স্ট্রেসের মধ্যে থাকা, এই জিনিসটা আমি আর নিতে পারছি না। সো দেখা যাচ্ছে যে ওই সময়টা বা ওই সিচুয়েশনটা ওভারকাম করে আমরা এখন নর্মাল লাইফে ব্যাক করার চেষ্টা করছি, কিন্তু তারপরেও সামটাইম ওই মেমোরিজগুলো আবার আমাদের মধ্যে তৈরি হচ্ছে, যে আবারও আমার মনে হচ্ছে যে সামটাইম আমি গিল্ট ফিল করছি, সামটাইম আমার নিজেকে আনসেফ মনে হচ্ছে, সামটাইম মনে হচ্ছে যে ওইরকম সময় হয়তো আবার ফেরত আসবে। এই বিষয়গুলো আমাকে হয়তো ট্রিগার করছে, এবং আমি আমার যে রিয়েলিটি, আমার যে প্রেজেন্ট লাইফ, সেই জায়গা থেকে সরে যাচ্ছি, আমি হয়তো অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছি, হয়তো ফুললি কনসেন্ট্রেট করতে পারছি না আমার যে ডেইলি অ্যাক্টিভিটিস আছে সেগুলোতে। হ্যাঁ, সো সেই জায়গাগুলোকে আমরা বলছি যে সার্টেন থটস বা সার্টেন সিনারিওস বা সার্টেন ডিসকাশন আমাকে ট্রিগার করে, এবং সেই ট্রিগারের ফলে ইন্টারনালি কিছু বিষয় আমার মধ্যে তৈরি হচ্ছে, যে জিনিসগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি, যে হোয়াট ট্রিগার্ড মি। হুম। ওকে। সো যদি এভাবে দেখি যে আমাদের মধ্যে যে ট্রমা ট্রিগার গুলো তৈরি হলো, ট্রিগার গুলো তৈরি হওয়ার পরে আমি কি করছি, অর্থাৎ একটা চিন্তা আসলো, কিংবা একটা জিনিস আমি দেখেছি, বা কেউ কিছু একটা নিয়ে ডিসকাস করলো, হোয়াট হ্যাপেন্স নেক্সট। সো যেটা হয় যে আমার মধ্যে কিছু ট্রমা রেসপন্স দেখা যাচ্ছে আমি ডেভেলপ করেছি। সেটা কিরকম, সেটা হতে পারে যে সার্টেন জিনিস আমাকে আহ, খুব বেশি খারাপ ফিল করাচ্ছে, এটা ইমোশনালিও হতে পারে, এটা ফিজিক্যালিও হতে পারে। হ্যাঁ, আমরা দেখি যে ফিজিক্যাল কিছু ডিসকমফোর্ট তো আম, অনেকের মধ্যে কমনলি দেখা গিয়েছে যে তারা ঘুমাতে পারছে না, বা ঘুমের একটা ডিস্টারবেন্স হচ্ছে। আগে হয়তো তার ঘুম খুব ভালো হতো, কোয়ালিটি স্লিপ সে যেতে পারতো, এখন ইন্টারাপ্টেড স্লিপ হচ্ছে, বা ঘুমাতে যেতে তার ডিফিকাল্টি ফিল হচ্ছে, বা ঘুমানোর পরে যে একটা ফ্রেশনেস ফিল করা বডি এবং মাইন্ডে, সেইটা সে এক্সপিরিয়েন্স করতে পারছে না, তার খারাপ লাগছে। আহ, কিংবা কখনো কখনো দেখা যাচ্ছে যে অরুচি হচ্ছে, একটা নজিয়া ফিল হচ্ছে, কিংবা আম, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের
টাচে অনেক প্রবলেম হচ্ছে। এই জিনিসটা আমরা খুব দেখি যে যদি ট্রমা রেসপন্স ডেভেলপ করে কেউ, অনেকের ক্ষেত্রে তারা টাচ খুব রিজেক্ট করে। এছাড়া আমরা দেখেছি যে মাথা ব্যথা কিংবা বার্নিং সেন্সেশন ফিল করা, অর্থাৎ শরীরে একটা অস্বস্তি, জ্বালাপোড়া কিংবা পেইন ফিল করা। অনেকের ক্ষেত্রে আইবিএস বা আপসেট স্টমাকের ব্যাপারটা তারা ফেস করেছেন। দেখা যাচ্ছে যে ডাইজেশনটা প্রপারলি হচ্ছে না। এটাও কিন্তু একটা ট্রমা রেসপন্স হতে পারে। অর্থাৎ সাইকোলজিক্যালি আপনি যখন আনরেস্ট অবস্থায় থাকবেন কিংবা একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে থাকবেন, লং টাইম একটা স্ট্রেসফুল সিচুয়েশন আপনার ভেতরে চলতে থাকবে, তখন কিন্তু ফিজিক্যাল কিছু রেসপন্স নর্মালি মানুষ ডেভেলপ করে। সেটার মধ্যে খুব কমন হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমে একটা গোলযোগ দেখা দেয়। সো এখানে আরেকটা বিষয় আছে আউট অফ বডি এক্সপিরিয়েন্স, যেটাকে আমরা ডিসোসিয়েশন বলি। হ্যাঁ, এটা যেটা সহজ ভাষায় বললে, আমি যেখানে আছি সাডেনলি আমার মনে হচ্ছে আমি আসলে সেখানে নাই, আমি হয়তো অন্য কোথাও চলে গেছি, বা আমার মনে হচ্ছে যে আশেপাশে সবকিছু অনেক গতিশীল, কিংবা আমি মনে হয় অনেক ফাস্ট চলে যাচ্ছি। অর্থাৎ আমরা সেম ফেজে থাকতে পারছি না, এরকম মনে হচ্ছে রিয়েলিটির সাথে। আমি অ্যাজ এ পার্সন সেম ফেজে থাকতে পারছি না, কিংবা ইন্টারনালি আমি আমার ভেতরে আমার নিজের সাথে কানেক্ট করতে পারছি না। এই ব্যাপারটাকে আমরা বলছি ডিপার্সোনালাইজেশন অথবা ডিরিয়েলাইজেশন। হ্যাঁ, সো এই ব্যাপারগুলোর বাইরেও আমরা দেখি যে ইমোশনাল অনেক ট্রিগার্স বা অনেক ডিফিকাল্টিজ আমরা ফেস করতে শুরু করেছি। আমাদের মনে হচ্ছে যে রিলেশনশিপগুলো মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কমিউনিকেশন মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে একসময় আমি যেগুলো এনজয় করতাম সেই জিনিসগুলো এখন আর এনজয় করতে পারছি না। সো এই বিষয়গুলো আম, আমাকে অনেক বেশি মুড সুইং এর মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে আগে আমি যেরকম একটা স্টেডি পার্সন ছিলাম, আমার মনে হচ্ছে যে অনেক দ্রুত আমার মুড শিফট হয় কিংবা সাডেনলি আমার মন খুব খারাপ হয়ে যায়। এই বিষয়গুলো আমরা কমনলি ফেস করতে থাকি, যেটাকে আমরা বলছি যে একটা ইমোশনাল ট্রমা রেসপন্স আমি ডেভেলপ করেছি। ওকে, সো সাইকোলজিক্যাল ট্রমা জুলাইয়ের সাথে আমরা যদি রিলেটেড করি, আম, জুলাইতে আমরা অনেক ধরনের এক্সপিরিয়েন্স আমরা মানে ইন্ডিভিজুয়াল হিসাবে কিংবা কালেকটিভলি আমরা এক্সপিরিয়েন্স করেছি। So, সেই জায়গাতে আমরা যদি এভাবে দেখি যে জুলাইতে যদি ব্যক্তি আমি কেমন ফিল করেছি সেই জায়গাটা, এবং আমার আশেপাশে যারা আছে তারা কেমন ফিল করেছে সেই জায়গার বাইরেও আমি প্রফেশনালি আমার যে এক্সপিরিয়েন্স সেই জায়গা থেকে শেয়ার করতে যাই, তাহলে ডেফিনেটলি এখানে আমরা যেহেতু আমরা ওই সময় হসপিটালে কাজ করছিলাম, আমরা কিছু কমন ইস্যুস ফেস করেছি। আমরা দেখেছি যে পিটিএসডির কিছু ব্যাপার ছিল ডেফিনেটলি, তবে কম্পারেটিভলি আমরা ওই সময় পিটিএসডি হিসেবে ডায়াগনোজ করতে পারছিলাম না। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট যে আমরা কখন পিটিএসডি ডায়াগনোজ করি। পিটিএসডি ঘটনাটা ঘটে যাওয়ার কমপক্ষে 1 মাস সময় পেরিয়ে যাওয়ার পরেও যদি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে যেই ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো যদি 1 মাস পরেও ব্যক্তির মধ্যে প্রেজেন্ট থাকে, ব্যক্তি স্টিল সাফার করতে থাকে, তখন আমরা বলি যে তার মধ্যে পিটিএসডি ট্রেড গুলো ডেভেলপ করেছে সে। কিন্তু একটা ঘটনার পরপরই ব্যক্তির মধ্যে যে আনরেস্ট, ব্যক্তির মধ্যে যে ট্রমা রেসপন্স, হ্যাঁ, সেগুলোকে আমরা কখনোই পিটিএসডি হিসেবে ডায়াগনোজ করি না। কারণ একটা ঘটনার পরবর্তীতে মানুষ কিছু জেনারেল রেসপন্স শেষও করবেই স্বাভাবিকভাবে, সেটাকে পিটিএসডি বলা যাবে না। পিটিএসডি খুবই কমপ্লেক্স একটা ডিসঅর্ডার, যেটা আমাদের লাইফকে আমরা কিভাবে পারসিভ করি, আমার পার্সোনালিটির যে প্যাটার্ন, সবকিছুর মধ্যে একটা প্রভাব ফেলে এবং এগুলোর মধ্যে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ আনে। সো পিটিএসডি খুবই কমপ্লেক্স একটা ডিসঅর্ডার, যেটা আমরা খুব কমনলি পাই না। এজন্য আমরা প্রথমেই পিটিএসডি হিসেবে ধরে নিব না কোনো একটা ট্রমা রেসপন্স বা কোনো একটা ট্রমা ট্রেট যদি নিজের মধ্যে আমরা দেখি। ঠিক আছে, তো কমনলি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, যেটাকে আমরা এএসডি বলি। আহ, এটা একটা ঘটনা ঘটার এক 1 থেকে 3 দিনের মধ্যে ব্যক্তি ডেভেলপ করতে পারে, এবং আমরা মোস্টলি পিটিএসডির মধ্যে যে ক্রাইটেরিয়া গুলো থাকে, অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারের মধ্যে সেই ক্রাইটেরিয়া গুলোই থাকে, কিন্তু প্রাইমারিলি সেটা 1 থেকে 6 মাস পর্যন্ত আমরা অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারই বলি। তো সেই জায়গাতে আমরা যেটা দেখি যে মোস্টলি
দেখা যাচ্ছে যে ব্যক্তি খুব ফাইট অর ফ্লাইট রেসপন্সের মধ্যে আছে, খুব বেশি অস্থির একটা আনরেস্ট সিচুয়েশন তার মধ্যে আছে। কখনো কখনো সে খুব হাইপার ভিজিল্যান্ট থাকছে, খুব অ্যালার্ট থাকছে, ঘুমাতে পারছে না সেই কারণে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সে খুব ইরিটেটেড থাকছে। হ্যাঁ। আর একটা গ্রিফের ব্যাপার তো অবশ্যই ডেভেলপ করায় মানুষ, যেহেতু আহ, যদি ঘটনাটা কালেকটিভলি সবার জন্য খুবই ফ্রাইটেনিং হয়, খুবই একটা অস্থিরতার মধ্যে দিয়ে মানুষ যেতে থাকে, এবং এর মধ্যে আমরা মৃত্যু দেখেছি। এবং আহত হওয়ার যে প্যাটার্ন গুলো ছিল সেই জিনিসগুলো আমাদেরকে ট্রমা দিতে পারে। আমরা দেখেছি যে যারা ইনজুর্ড হয়েছেন গানশট ইনজুরিতে কিংবা অন্য কোনো ফর্মে, তাদের ইনজুরিগুলো খুব সিভিয়ার ছিল। তো সেই ইনজুরিগুলোর ছবি বা ভিডিও যখন আমরা দেখেছি, সেটাও আমাদেরকে খুব স্ট্রেস দিতে পারে। তো যেটা হয় যে আমরা যেহেতু একটা দীর্ঘ সময় ধরে একটা স্ট্রেসের মধ্যে ছিলাম, যেটা হয় যে আমাদের কর্টিসল হরমোনের মাত্রাটা শরীরে বেড়ে যায়, যেটা আমাদের শরীরের অন্যান্য যে সিস্টেমগুলো আছে, নার্ভাস সিস্টেম থেকে শুরু করে বডিলি আদার সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম বা আদার সিস্টেমগুলোর মধ্যে সেটা একটা প্রভাব তৈরি হয়। ফলে ওই স্ট্রেস হরমোনের আধিক্যের কারণেও আমরা একটা অস্থিরতা ফিল করতে থাকি, যেটাকে আমরা প্রাইমারিলি মানে মোস্টলি আমরা অ্যাকিউট স্ট্রেসের মধ্যেই ফেলি। আর অ্যাডজাস্টমেন্টের ইস্যুস গুলো আমরা এখন পর্যন্ত খুব কমনলি দেখছি। আমরা দেখি যে আহ, আগের মতো করে হয়তো কমিউনিকেট করতে পারছি না, কিংবা আমার যে ডেইলি লাইফের অ্যাক্টিভিটিস গুলো ছিল সেগুলোতে আমি আর আগের মতো এনজয় করছি না, কিংবা আগে আমি যত ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিসে ছিলাম সেগুলো আমাকে এখন আর এত বেশি আহ, ভালো ফিল করায় না। সামটাইম আমি লস্ট ফিল করি, সামটাইম অন্যদের সাথে কমিউনিকেট করতে গেলে আমার মনে হয় যে এটা একটা অনেক ডিউটির মতো ডিফিকাল্ট লাগে। মনে হয় যে একা থাকতে গেলে বা এই কমিউনিকেট করার এই হ্যাজার্ডটা না নিতে গেলে মনে হয় ভালো লাগতো। তো ওই অ্যাডজাস্টমেন্টের জায়গাটাতে, সেটা একাডেমিক লাইফে হতে পারে, প্রফেশনাল লাইফে হতে পারে, ইন্টারপার্সোনাল লাইফে হতে পারে, আমরা একটা ডিফিকাল্টিস খুব কমনলি ফেস করেছি। আহ, বা অন্যদেরকেও আমরা দেখেছি যে এই ডিফিকাল্টিস গুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। অ্যাটাচমেন্টের কিছু ইস্যুস আমরা দেখেছি, যেটা হয় যে তারা নতুন কোন রিলেশনশিপ বিল্ড করার ক্ষেত্রে, কিংবা আহ, যদি এমন হয় যে কারো ফ্রেন্ড মারা গিয়েছে বা খুব ক্লোজ কেউ মারা গিয়েছে, যে তার লাইফে খুব ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তি ছিল, এমন ক্ষেত্রে আমরা দেখি যে নতুন করে একটা ক্লোজ বন্ডিং ক্রিয়েট করতে তারা খুব ফিয়ার ফিল করে। কারণ কোনো একটা ক্লোজ রিলেশনশিপ যখন ভেঙে যায় বা বিচ্ছেদ হয় বা আম, আহ, আমরা যখন সে মানুষটাকে হারিয়ে ফেলি, তখন মানুষের যে পেইন ফিল হয় সেটা কিন্তু ইমোশনালি ফিজিক্যালি দুইভাবেই ফিল করা হয়। তো যখন এই জুলাইতে আমরা অনেক মানুষকে হারিয়েছি, বা যারা আমাদের জীবন থেকে চলে গিয়েছে, আমাদের মধ্যে থেকে চলে গিয়েছে, তাদের সাথে আমরা এক ধরনের একাত্মতা বোধ করেছি, কারণ সেও নেমেছে একই দাবিতে, যেই দাবিতে আমিও নেমেছিলাম। সো আমরা একটা মিউচুয়াল গোল শেয়ার করছি। সো সে যখন হার্ট হচ্ছে, সেটা আমাকেও ব্যথিত করছে। তো সেই জায়গা থেকেও একটা অ্যাটাচমেন্ট গড়ে উঠতে পারে, যেটার কারণে আমি খুব সিভিয়ার পেইন ফিল করতে পারি। সো এই পেইন ফিল করার কারণে যেটা হয় যে পরবর্তীতে আমি যখন অন্য কোনো অ্যাটাচমেন্ট ডেভেলপ করতে যাই, আমার মধ্যে একটা রিয়াকশন তৈরি হয়, যেটা আমাদের ব্রেনের একটা নর্মাল মেকানিজম। সে আমাদের ব্রেনের মেকানিজমটাই এরকম যে আমি কোনো একটা জায়গাতে হার্ট হলে, ফার্স্টে আমি আগুন ধরেছি, আমার হাত পুড়ে গিয়েছে, পরবর্তীতে যখনই আমি আগুন দেখব কিংবা আগুনের কাছে আমি যাব, আমার ব্রেন কিন্তু আমাকে এক্সট্রা একটু অ্যালার্টনেস সে শো করবে, অথবা আমাকে প্রোটেক্ট করার ট্রাই করবে। হ্যাঁ, যে তুমি কিন্তু এর আগেও একবার এখানে ব্যথা পেয়েছো, সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। সো এটা খুব কমন। তো এই বিষয়টাতে আমি যখন অলরেডি একবার হার্ট হয়েছে, আমার ব্রেন ওই অ্যাটাচমেন্ট ডেভেলপ করতে গেলেই আমাকে অ্যালার্ট করতে থাকে। সো সেইটার কারণে দেখা যায় অনেকে এটার ফর্মটা এত সিভিয়ার হয়ে যায় যে আমরা এটাকে ডিসঅর্ডারের মধ্যে ফেলতে পারি। সো সেটাকে আমরা বলছি রিঅ্যাক্টিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার। সো এরপরে এছাড়াও সোশ্যাল এঙ্গেজমেন্টের জায়গাতে কিছু ডিফিকাল্টিস খুব কমনলি আমরা দেখেছি যে মানুষ ফিল করছে। একটা অ্যাংজাইটি ফিল হতে পারে, আম, ইচ্ছেই করছে না সোশ্যাল এঙ্গেজমেন্টে যেতে, বিভিন্ন গ্যাদারিং এ যেতে। এই জিনিসগুলো খুব কমনলি হতে পারে। সেকেন্ড হ্যান্ড ট্রমার ব্যাপারটা হচ্ছে আমরা
এটা এক্সাম্পল হিসেবে দেওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা নিজেরা অ্যাজ অ্যান অ্যাডাল্ট যেভাবে জুলাইকে এক্সপেরিয়েন্স করেছি, কিংবা যে কোনো ট্রমাটিক ইভেন্টকে আমরা যেভাবে এক্সপেরিয়েন্স করি, হতে পারে মাইলস্টোনের যে ট্র্যাজেডি আমরা দেখেছি মোস্ট রিসেন্টলি। হ্যাঁ, এই জিনিসগুলোতে আমার বাসায় যে বাচ্চাটা আছে কিংবা আশেপাশে যে বাচ্চাটা আছে, সে কিন্তু এত ডিপলি জিনিসটাকে বুঝতে পারেনি। কিন্তু আমি যদি সে এই জিনিসটাকে দেখে এই জিনিসটাকে প্রসেস করার ক্যাপাসিটি বাচ্চারা এখনো ডেভেলপ করে না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে এরকম অনেক ক্ষেত্রে হয় যে সবার ক্যাপাসিটি বা থ্রেশহোল্ড লেভেল কিন্তু সেম হয় না। এটা বোঝা যে আমি কতটুকু কার সাথে শেয়ার করব, এই জায়গাগুলো বুঝে শেয়ার না করার কারণে, কিংবা অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে জুলাইয়ের যেই সিচুয়েশন গুলো সেগুলো এত ব্রডার অ্যাসপেক্টে আমাদের লাইফকে ইনফ্লুয়েন্স করেছে। আম, সেটা ওই সময় আমরা আসলে ছোটদের সাথে শেয়ার করার বাউন্ডারি ফিল করা, কিংবা অন্যদের সাথে কতটুকু, যারা একটু উইক, শিশু বা বৃদ্ধ, কিংবা অলরেডি তারা কোনো একটা ইলনেস কিংবা ফিজিক্যাল উইকনেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের সাথে কতটুকু শেয়ার করা যাবে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কি আমরা এই জিনিসগুলো নিয়ে অতটা ডিপলি চিন্তা করতে পারিনি, ফলে দেখা গিয়েছে আমরা হয়তো বাচ্চাদের সাথেও এমন অনেক সেন্সিটিভ কন্টেন্ট শেয়ার করেছি যেটাতে তার সেকেন্ড হ্যান্ড ট্রমা হয়ে গিয়েছে। সো সেকেন্ড হ্যান্ড ট্রমা আমরা এটাকেই বলছি, যে সে নিজে এক্সপেরিয়েন্স করেনি, কিন্তু সে দেখেছে বা শুনেছে, এবং সেটার বর্ণনা এত ইন্টেন্স ছিল, বা সেটার ভিডিওগুলো এত ক্লোজ শট ছিল, এত ডিপলি সে ব্লাড শেড বা ইনজুরি দেখেছে, তারই এই বিষয়ে ট্রমা হয়ে গিয়েছে। হ্যাঁ, সো এই বিষয়গুলো খুব কমনলি আসে। এবং এছাড়াও আমাদের ডায়াগনোসেবল যে ডিসঅর্ডার গুলো আছে, এর বাইরেও আমরা কিন্তু অনেক প্যাটার্ন দেখি, যেগুলোকে হয়তো আমরা ফুললি কোনো একটাতে ক্রাইটেরিয়াতে ফেলতে পারি না, কোনো একটা ডিসঅর্ডারের। সেগুলোকে আমরা একটা আনস্পেসিফাইড ট্রমার জায়গাতে রাখি। ওকে, সো আমাদের আম, এই আনরেস্ট পরবর্তীতে এবং যখন আমরা আনরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সে সময় আমাদের মধ্যে কি ধরনের অসুবিধা ফিল হয়েছিল, এই জায়গাগুলোকে আমি যদি একটু একাডেমিক ওয়েতে প্রেজেন্ট করি। যখন আমাদের আনরেস্টটা চলছিল, তখন তো একটা আনসার্টেনিটি, ফিয়ার, একটা আহ, খুব শকিং এক্সপিরিয়েন্স ছিল ওভারঅল বিষয়টা, এবং আমাদের মধ্যে খুব রেজ কাজ করেছে, অ্যাঙ্গার কাজ করেছে, হেল্পলেসনেস কাজ করেছে। এবং আমরা একই সাথে উম, খুব ব্রেভও ফিল করছি, একই সাথে খুব ফিয়ারফুলও ফিল করছি। একটা কমপ্লেক্স ইমোশন আমাদের মধ্যে উম, দীর্ঘ সময় ধরে পাস করছি আমরা। এবং কগনিটিভলিও আমরা একটা কনফিউজিং স্টেটে আছি, আই ডোন্ট নো হোয়াট টু ডু, বা আমি যেটা করা উচিত মনে করছি সেটা কিভাবে করা যায় সেই বিষয়টাতে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। বা একবার মনে হচ্ছে এটা করি, আবার মনে হচ্ছে ওটা করি, অর্থাৎ আমি কনস্ট্যান্ট থাকতে পারছি না কিছুতে। এই যে একটা কগনিটিভ ডিলেমা, এবং যেটা আমাদেরকে একটা সার্ভাইভাল স্টেটে নিয়ে গিয়েছিল। এবং আমরা বুঝতে পারছিলাম যে কোনটা আসলে ঠিক হবে। So এরকম একটা সিচুয়েশন। এবং বিহেভিয়ারালি আমরা দেখেছি যে আমি হয়তো ডেইলি লাইফে নর্মালি যে কাজগুলো করতাম সেগুলো চেয়ে আমার অ্যাক্টিভিটিস গুলো বা আমার বিহেভিয়ারাল প্যাটার্নটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আমি হয়তো রাগ হয়ে যাচ্ছি, আমি হয়তো যেভাবে যে কাজটা করতাম সেই কাজটা সেভাবে করতে পারছি না, আমার পারফরমেন্স ডিটোরিয়েট করেছে। তো এরকম কিছু বিষয় আমরা ওই সময়ে তো ফেস করেছি। এর পরবর্তীতে যখন 5 আগস্টের পরে আমরা কম্পারেটিভলি একটু রিঅ্যাসিওর্ড ফিল করেছে যে ওকে, আমরা যেটা চেয়েছি সেটা হয়তো হয়েছে, বা সেখানেও একটা হ্যাঁ হয়তো হয়েছে হয়তো হয়নি একটা ডিলেমার জায়গা ছিল। বাট ওখানে আমরা কত পরিমাণ ইনজুরি ছিল, কত মানুষকে আমরা হারিয়েছি, কি ধরনের ব্রুটালিটি আমাদের উপরে আহ, হয়ে গিয়েছে, সেই জায়গাগুলো থেকে দেখা গিয়েছে যে আম, একটা ডিপ স্যাডনেস আমাদের ভেতরে এমার্জ করেছে। এবং সেটা কখনো কখনো আমাদেরকে ইমোশনালি নাম ফিল করিয়েছে, অ্যাপাথেটিক ফিল করেছে, মনে হচ্ছে যে আই শুড নট ফিল দ্যাট ব্যাড, বিকজ যারা মারা গিয়েছে বা যারা ইনজুর্ড হয়েছে ডিপলি, তাদের তুলনায় আমার ওনটা হয়তো কম। এই কম্প্যারিজনের জায়গা থেকেও হয়তো অনেক সময় মানুষ অনেক খারাপ ফিল করতে পারে, যেটা আমরা অনেকের মধ্যে দেখেছি, যে কম্প্যারিজনের একটা জায়গা চলে এসেছে, যেটা আমরা খুব ডিসকারেজ করি, যেটা মানুষকে মেন্টালি খুব আনস্টেবল ফিল করায়। হ্যাঁ, তো এর বাইরেও নাও হোয়াট, যেটা হয়েছে, এখন কি হলো, এখন কি করব, এই জিনিসটার সময় আমি যদি এটা না করে ওটা করতাম তাহলে হয়তো ভালো হতো। এরকম অনেক
রেসিং থটের মধ্যে দিয়ে আমরা যেতে থাকি। সো এই জায়গাগুলো তো ছিলই, এর বাইরেও আমরা দেখি যে লং টার্মে আমরা কিছু জিনিস ফিল ফিল করেছি যে আচ্ছা, আম, ঠিক আছে, এখন উম, অনেক দিন পেরিয়ে গিয়েছে বিষয়টা পরে, কিন্তু স্টিল আমার মনে হচ্ছে যে আম, ওই বিষয়টাকে আমি পুরোপুরি ওভারকাম করতে পারি নাই। আমার মনে হচ্ছে যে লাইফে কোনো একটা বিষয়কে নতুন করে এক্সপিরিয়েন্স করতে গেলেও আমার পুরনো মেমোরিজ গুলো আমাকে পেছনে টেনে ধরছে, আমাকে খারাপ ফিল করাচ্ছে। আমি খুব বেশি এনজয় করতে গেলে আমার মনে হচ্ছে যে দেয়ার আর পিপল যারাও এই জায়গায় এখন থাকতে পারতো, যারা এখন চলে গিয়েছে, সো আমি কিভাবে এনজয় করি, এরকম অনেক ধরনের গিল্ট, অ্যাংজাইটিস, স্যাডনেস এখন পর্যন্ত আমাদের মধ্যে কাজ করে। এবং যখন এই জিনিসগুলো এক বছর পরে আবার রিটার্ন করেছে অ্যাজ এ মেমোরি, তখন আবারও আমাদের মধ্যে ওই আগের গ্রিফগুলো আবার অনেক বেশি আয়োকেন হচ্ছে। সো এই জায়গাতে ইমোশনালি, কগনিটিভলি, বিহেভিয়ারালি এই বিষয়গুলো তো আমরা ফিল করছি, ফেস করছি। এবং যেটা আমার ডেইলি লাইফে আমি যে কাজগুলো যত প্রোডাক্টিভলি করার কথা তত প্রোডাক্টিভলি করতে পারছি না। হয়তো আরো ভালো পারফরমেন্স ছিল আমার একাডেমিক্যালি অথবা অফিসে, কিন্তু এখন আমি সামটাইম সামওয়াট ফিল লস্ট, অথবা মনে হয় যে আমার কিছু একটা মানে মোস্টলি আমরা যেটা দেখি যে কিছুই করতে ইচ্ছা করে না, কেন ইচ্ছে করে না সেটাও জানি না, এরকম একটা স্টেটমেন্ট তারা দেয় মোস্টলি। এবং অনেক ক্ষেত্রে বলে যে উম, আম, আমি বিষয়টাকে একসেপ্ট করে নিয়েছি, স্টিল এত হ্যাপি ফিল করতে পারি না। সামওয়াট একটা স্যাডনেস অ্যাবজর্ভ করে নেয় আমাকে। আম, এইরকম একটা ফিলিংস সবসময় কনস্ট্যান্ট থাকে। হয়তো কোনো একটা বিষয়ে হ্যাপি হচ্ছি, আম, কতক্ষণ পরে আবারও মনে হচ্ছে যে এমনি মন খারাপ হয়ে গেছে। অর্থাৎ কনস্ট্যান্টলি একটা লং টাইম আমরা যখন কোনো ধরনের হ্যাপিনেস বা কোনো ধরনের নর্মালসির মধ্যে দিয়ে যাই নাই, একটা আনরেস্টের মধ্যে দিয়েই গিয়েছি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সেই প্যাটার্নটা আমার ভেতরে একটা লার্নিং হিসেবে থেকে যায়, যেটা পরবর্তীতে টাইম টু টাইম এমার্জ করে আমার লাইফে। হ্যাঁ, যেটা আমরা লং টার্ম ইম্প্যাক্ট হিসেবে দেখছি আমার লাইফে। সো এই বিষয়গুলো আমাদের বিহেভিয়ারাল কিছু চেঞ্জও আনে, ইমোশনাল কিছু চেঞ্জ তো আমরা দেখি। তো যদি এভাবে দেখি যে আম, তাহলে এই বিষয়গুলো যদি আমি ফিল করছি যে আমার মধ্যে আছে, আমি আমার জায়গা থেকে কি করতে পারি। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আহ, আমি এটা বোঝা যে আমার ক্যাপাসিটি কতটুকু, এবং আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি আমাকে কিভাবে হেল্প করতে পারি, বা আমার আশেপাশে যারা আছেন তাদেরকে আমি কিভাবে হেল্প করতে পারি। সেটা যদি আমার ক্যাপাসিটির মধ্যে হয়, ডেফিনেটলি আমরা সেটা নিয়ে কাজ করতে পারি। কিন্তু যদি এটা অনেক বেশি সিভিয়ার ফর্মে হয়, ডেফিনেটলি উই শুড সিক প্রফেশনাল হেল্প। তো আমরা আজকে মোস্টলি ফোকাস করব আমি আমার পার্সোনালি নিজেকে কিভাবে হেল্প করতে পারি, বা আমার আশেপাশের মানুষকে আমি কিভাবে হেল্প করতে পারি। ওকে। সো আগে একটু আমরা বুঝি যে যদি আমরা একনলেজ করি যে মানে যদি অ্যাকচুয়ালি আমি বুঝি যে আমার মধ্যে ট্রমা বা ট্রমা কিছু রেসপন্স আছে, তাহলে ট্রমার কয়েকটা হিল করার প্যাটার্ন আছে। ফার্স্টে জিনিসটাকে একনলেজ করা যে হ্যাঁ, আমি একটা আনরেস্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছিলাম, বা মাল্টিপল, যেটা আমার মধ্যে কিছু চেঞ্জেস আছে এবং সেটার কিছু প্রভাব আমার লাইফে আছে। এই জিনিসটা ফার্স্টে একসেপ্ট করা যে হ্যাঁ, কিছু একটা অসুবিধা হচ্ছে আমার সাইকোলজিক্যালি, ফিজিক্যালি, যেটা আমার ডেইলি লাইফে ইনফ্লুয়েন্স করছে। সো সেই জিনিসটা একনলেজ করার পর আম, আমরা যদি সেফটির ব্যাপারটাকে দেখি, সেটা হচ্ছে যে যে কোনো জায়গাতেই আমি ট্রমা নিয়ে ডিসকাস না করা। কারণ ট্রমা খুবই সেন্সিটিভ একটা বিষয়। মানুষ বা ট্রমা রেসপন্স আমি কখন ডেভেলপ করছি, আমার কোনো একটা উইক পয়েন্ট, আমার কোনো একটা ওন্ডের জায়গা, সেই জায়গাটাতে হিল হয় নাই। যতক্ষণ না হিল হচ্ছে ততক্ষণ ওই জায়গাতে স্লাইটেস্ট ডিসকমফোর্টও আমাকে ট্রিগার করছে। তো সেইটা আমি যে কোনো জায়গাতে অ্যাড্রেস করতে গেলে সামটাইম ওই জায়গাতেও আমি নতুন করে ট্রমা ডেভেলপ করার একটা রিস্ক থাকে।
অথবা আমার ওই জায়গাতেও ট্রমাটা আরো ম্যাক্সিমাইজ হওয়ার একটা রিস্ক থাকে। সো এটা খুব ইম্পর্টেন্ট যে একটা সেফ জায়গাতে আমি যাকে বিশ্বাস করি, সে প্রফেশনাল হতে পারে, আমার ফ্রেন্ড হতে পারে, আমার ট্রাস্টেড কোনো পার্সন হতে পারে, একটা সেফ প্লেসে আমার ট্রমার জায়গাগুলো নিয়ে ডিসকাস করা। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ডিসকাস, বাট যে কোনো জায়গাতে না। ঠিক আছে। সো তারপরে ট্রমার যে সিমটমগুলো আমি আমার মধ্যে তৈরি হয়েছে সেগুলোকে আসলে ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করা, বা আসলে কি হচ্ছে সেই জিনিসগুলোর ব্যাপারে ক্লিয়ার একটা আইডিয়া ডেভেলপ করা নিজের ব্যাপারে। আমরা অনেক সময় ফিল করি যে অনেক ঝামেলা, অনেক প্রবলেম মেসড আপ হয়ে আছে আমি আমার মাথার মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি কি এগুলোকে টু দ্য পয়েন্ট বোঝা, হ্যাঁ, এবং আইডেন্টিফাই করা, এটা খুব ইম্পর্টেন্ট। সো প্রসেসিং এর জায়গায় আমরা বলছি এটাকে যে আমার যে ট্রমার ইম্প্যাক্ট, হ্যাঁ, সেটাকে আমি এটা এভাবে করা যায় যে আমি লিস্ট করে ফেললাম যে অ্যাকচুয়ালি আমার মধ্যে কি হচ্ছে। So, জানো, আমি টু দ্য পয়েন্ট বুঝতে পারি যে এটার সিমটম কি কি সিমটম আমি ডেভেলপ করেছি, যে আমার পার্সোনাল রিলেশনশিপে কিংবা আমার পার্সোনাল লাইফে সেই জিনিসটার প্রভাবটা আসলে কিরকম। আগে আমি এরকম ছিলাম, এখন এরকম হচ্ছে, এই জিনিসটা আমি ক্লিয়ারলি জানবো। দেন আমি এটা নিয়ে কাজ করার স্কোপটা তৈরি হয়। ঠিক আছে। দেন আমি ইন্টিগ্রেট করার ট্রাই করব যে ঠিক আছে, এই আন্ডারস্ট্যান্ডিংটা আমি ডেভেলপ করেছি, নাও হোয়াট। আমি কি এই জিনিসটা নিয়ে নিজে কাজ করার ক্যাপাসিটি আমার আছে, নাকি আমি আরো কিছু এইড নিব, বা আমি কি আর আমার ফ্রেন্ডকে বলবো যে আমার এই বিষয়টা নিয়ে সে আমার সাথে কোলাবোরেটিভলি কাজ করুক। এরকম একটা বিষয় ডেভেলপ করার জায়গা থাকে। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ট্রমার যে জায়গাটা, হ্যাঁ, কখনো খুব ভালো ফিল হচ্ছে, কখনো একটু স্টেডি লাগছে, কখনো আবার রিল্যাপস করছে, বা আমি আবার আগের জায়গাতে চলে গিয়েছি। এইরকম শিফটিং খুব কমন। সো এটা ফিয়ার ফিল করার কিছু নাই, বা খুব প্যানিক করার কিছু নাই যে আম, আমার মনে হয়েছিল আমি ওভারকাম করেছি, দেন সাডেনলি আমার মনে হচ্ছে যে আমি আবার ডুবে যাচ্ছি সেই পেইনের মধ্যে, সেই স্ট্রাগল গুলোর মধ্যে, সেই পাস্টের মধ্যে। কেন আমি কি তাহলে আবারও ওইরকম ট্রমাটিক ইভেন্ট গুলোর মধ্যে দিয়ে যাব নাকি, বা আমার কি আবারও তাহলে ওরকমই কষ্ট হবে কিনা। এই যে একটা ফিয়ার ফিল করা, ট্রমা বা অন্য ম্যাক্সিমাম সাইকোলজিক্যাল ইস্যুজ এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব কমন যে সামটাইম আমরা রিল্যাপস করতে পারি, কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নাই। রিল্যাপস করলেও মেবি আপনার কিছু কপিং স্ট্র্যাটেজি ডেভেলপ করার পরে যদি আপনি রিল্যাপস করেনও, সেই জায়গাতে আপনি আগের চেয়ে দ্রুততায়, আহ, আগের চেয়ে আরেকটু ফাস্ট আপনি ওখান থেকে উঠে আসতে পারবেন। ঠিক আছে, এটা যতটুকু আমরা বুঝি আর কি। সো সেলফ হেল্পের জায়গা থেকে যদি আমি দেখি যে আমার যেই ট্রমাগুলো আছে, যেটা আনরিজলভড অবস্থায় আছে, সেটাকে আমি যদি ডিল করতে চাই, আমি আমার জায়গা থেকে কি কি করতে পারি। খুব নর্মালি যেটা আমরা বলি যে একটা রুটিনে চলে আসে। রুটিনে চলে আসে বলতে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘুমের এবং খাবারের জায়গাটাতে একটা ডিফিকাল্টিস তারা ফেস করছেন। খেতে ইচ্ছে করছে না, খাচ্ছি না, ঘুমাতে ইচ্ছে করছে না, অন্য কিছু করছি, হয়তো স্ক্রল করছি, হয়তো আম, রাতে জেগে থাকছি, হ্যাঁ। সো সে এটার ফলে যেটা হচ্ছে যে আমার যে বডি সাইকেলটা আছে ওইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা আমাকে, আমার ব্রেনকে আরো বেশি হাইপার অ্যাক্টিভ করছে। সামটাইম সামটাইম আমার পেইনফুল মেমোরি গুলাকে আবারও এমার্জ করতে সেগুলো হেল্প করছে। সো সেই জায়গা থেকে একটা রুটিন ডেভেলপ করা, আমি আমার মতো করে যে যে খুব বেশি স্ট্রেস না দেয়া নিজেকে। ট্রমা একনলেজ করার একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা অ্যাকসেপ্ট করা যে আমি একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। সো যখন আমি খুব কোনো একটা বিষয়ে শকড অথবা আমি পেইন ফিল করছি, সেই সময়ে আমি কিন্তু আমাকে নর্মাল লাইফের যে অ্যাক্টিভিটিসগুলো আমার আগে ছিল সেরকম করেই সব কিছু আবার রিজিউম করতে নিজেকে ফোর্স করাটা ওয়াইজ না। কেন? কারণ আমি একটা জায়গাতে ইনজুর্ড হয়েছি। ইনজুরিটা রিকভার করার আগ পর্যন্ত আমি কিন্তু, ইনজুর্ড হওয়ার আগে আমার লাইফটা যেমন ছিল, ইনজুর্ড হওয়ার পরে বা ইনজুরিটা যে ট্রিটমেন্ট ফেজ সেই সময়ে আমি কিন্তু একই পারফরমেন্স দিতে পারবো না। এই বিষয়টা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে ফার্স্টে। আমার নিজেকে ফোর্স করা যাবে না যে আমি আগে যেমন রুটিনে চলেছি, অনেক প্রোডাক্টিভ ছিলাম, অনেক কাজ করতাম, অনেক সুন্দরভাবে করতে পারতাম, এখন কেন পারছি না। কিংবা রুটিন ডেভেলপ করতে গেলেও আমি যদি সেভাবেই জিনিসটাকে অর্গানাইজ করি,
মাইট বি ডিফিকাল্ট ফর মি, হ্যাঁ। সো ওই জায়গাটাতে নিজের ব্যাপারে একটু টেন্ডার থাকা, যে ওকে, আমার একটা ডিফিকাল্টিজ আছে, সেটাকে কনসিডার করেই আমি কতটুকু অর্গানাইজড ওয়েতে আমার ডেইলি লাইফকে একটা রুটিনে আনতে পারি, সেটা আমরা ট্রাই করব। দেন সেলফ কেয়ারের জায়গাটা, যেটা আমরা খুবই খুবই এমফেসাইজ করি, এটা বুঝতে হবে যে আমি এবং আমরা সবাই খুবই আনইউজুয়াল, খুবই ডিফিকাল্ট একটা ফেজ পার করে এসেছি, যেটা আমরা কখনোই চিন্তা করি নাই। এরকম একটা শকিং এক্সপিরিয়েন্সে পরে অবশ্যই আমাদের যে নিজেদের ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং, অন্যদের ব্যাপারে যে আন্ডারস্ট্যান্ডিং, এগুলোর আম, অনেক রিয়েলিটি চেঞ্জ হয়ে গেছে। সো এই রিয়েলিটিস গুলো যে চেঞ্জ হয়ে গেল, এরপরে কিন্তু আমাদের নিজেদের ব্যাপারে অনেক আন্ডারস্ট্যান্ডিংও চেঞ্জ হয়ে যায়। সো সেই আন্ডারস্ট্যান্ডিং গুলো চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি এখন কোন জায়গায় আছি সেটা আগে আইডেন্টিফাই করা, দেন আমার নিডটা আইডেন্টিফাই করা, যে আচ্ছা, আমি যেখানে আছি সেই জায়গাতে এখন আমার কি কি জিনিস প্রয়োজন। হ্যাঁ। সো ওই সেলফ কেয়ারের জায়গাটা তখন আমি বুঝতে পারবো যে আমার কোন কোন জায়গায় কেয়ার প্রয়োজন। হ্যাঁ। আমার কি আরো আম, কিছু লাইফ স্কিল ডেভেলপ করা প্রয়োজন, যেটা দিয়ে আমি নিজেকে আরো বেশি হেল্প করতে পারবো। আমার কি ডেইলি লাইফে এমন কিছু জিনিস অ্যাড করা প্রয়োজন যেটা আমার লাইফে ভ্যালু অ্যাড করে, কিংবা এমন কোনো অ্যাক্টিভিটিস অ্যাড করা প্রয়োজন যেটা আমাকে একটু ভালো ফিল করায়। এটা আমার বোঝা, যে আমার সেলফ কেয়ার বলতে আমি কি বুঝি, যেটা আমাকে ভালো ফিল করায়। কিছু সময়ের জন্য আমি পাস্টেও থাকবো না, ফিউচারেও থাকবো না, আমি প্রেজেন্টে থাকবো, প্রেজেন্টে থেকে ওই সময়টাকে আমি ফিল করছি, ওই সময়টার যেই ইন্টেন্সিটি, ওইটার মধ্যেই আমি থাকছি। আমি পাস্ট গ্রিফ কিংবা স্যাডনেসের মধ্যেও যাব না, ফিউচার আনসার্টেনিটির মধ্যেও যাব না। এই পাস্টে থেকে, প্রেজেন্টে থেকে আমি আমাকে, আমি যখন খাচ্ছি তখন আমি যত্ন করে খাই, যখন আমি আমার ডেইলি কোনো অ্যাক্টিভিটিস করছি সেটা আমি যত্ন করে করি। তো এটাই হচ্ছে মানে নিজের সেলফ কেয়ারকে একটু অ্যাওয়ারলি ফোকাস করে করা, যেটাকে আমরা সেলফ কেয়ারকে প্রায়োরিটাইজ করার কথা বলছি। সো ওই জায়গাটা বুঝে, এটা খুবই সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স, কারোর জন্য শুধু গার্ডেনিং করাটাও একটা সেলফ কেয়ার হতে পারে, কারোর জন্য আম, হতে পারে যে সে আম, আম, কারোর সাথে হ্যাং আউট করলে, একটা ভালো খাবার খেলে, হ্যাঁ, সেটা তার জন্য একটা সেলফ কেয়ার হতে পারে। আবার অন্য যে কোনো কিছু আমি এটা ফিগার আউট করা, যে আসলে আমার জন্য সেলফ কেয়ারটা কি। আহ, অনেকের ক্ষেত্রে ডায়েরি লেখা কিংবা জার্নালিং করা অনেক হেল্পফুল হয়। গ্রাউন্ডিং এক্সারসাইজটা আমরা খুব কমনলি বলি যে হেয়ার অ্যান্ড নাও থাকা বা প্রেজেন্ট থাকা, এই জিনিসটাকে আমরা গ্রাউন্ডিং এক্সারসাইজ বলি। সো এইটা আমি ডিটেল ডিসকাস করব যদি সময় থাকে। আর মাইন্ডফুলনেস এর ব্যাপারটা মোস্টলি আমরা, ইয়েস ইয়েস, এক্সট্রিমলি সরি, হঠাৎ করে হ্যাঁ। আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আচ্ছা, নো ওকে। প্রবলেম। হ্যাঁ। ওকে, so if I resume the okay, ওকে, ওকে। সো আমরা আসলে ডিসকাস করছিলাম কিভাবে আমি আমাকে হেল্প করতে পারি, রাইট? তো সেই জায়গাতে আমরা আবার যদি একটু ব্যাক করি, সেটা হচ্ছে যে কিছু রুটিন ডেভেলপ করা, নিজের সেলফ কেয়ারের জায়গাটাকে প্রায়োরিটাইজ করা, জার্নালিং করা, এই ধরনের কিছু বিষয় তো আছে। এর বাইরে গ্রাউন্ডিং এক্সারসাইজ একটু এক্সপ্লেনেশনের ব্যাপার আছে, তো আমি সময় থাকলে সেটা পরে ডিসকাস করব। যেটা মাইন্ডফুলনেসের সাথে গ্রাউন্ডিং এর খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মাইন্ডফুলনেস বলতে আমরা মোস্টলি রিল্যাক্সেশনটাকে বা ব্রিদিং কে প্রায়োরিটাইজ করছি। এর পাশাপাশি কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা নতুন কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে অ্যাড হওয়ার ব্যাপারটাকেও আমরা বলি, অনেক ক্ষেত্রে বলি যে ক্লাবিং করা, কিংবা ফিজিক্যাল এক্সারসাইজ বা অন্যান্য আহ, যে জিনিসগুলো আমার মাসেলের মধ্যে কোনো চেঞ্জেস আনছে, এইরকম কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা জগিং করা, আম, এ- যেটা আমাকে একটু ওয়ার্ম আপ করে।
হ্যাঁ, ফলে যেটা হয় যে ফিজিক্যাল এক্সারসাইজের ফলে যেটা হয় যে একটা বিশেষ ধরনের হরমোন রিলিজ হয়, যেটা আমাকে একটু কাম ডাউন ফিল করায়, হ্যাপি ফিল করায়। হ্যাঁ, ডোপামিন রিলিজ হলে আমরা হ্যাপি ফিল করি, আমরা জানি ওটাকে হ্যাপি হরমোন বলে। কিন্তু এক্সারসাইজ করলে যেটা হয় যে এন্ডোরফিন নামে আরেকটা হরমোনও রিলিজ হয়, যেটা একই সাথে হ্যাপিও ফিল করায়, একটু রিল্যাক্সডও ফিল করায়। তো সেই জন্য আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যাড করার জায়গাটাতে এমফেসাইজ করি, যেটাতে আমার কিছু মুভমেন্ট হবে, মোটর মুভমেন্ট হবে। ঠিক আছে, এর বাইরে অবশ্যই সোশ্যাল সাপোর্টকে সিক করা আমরা খুব প্রায়োরিটাইজ করি, কারণ আমরা তো আসলে সোশ্যাল বিইং, আমাদের সবার মধ্যে ইনক্লুডেড হয়ে বেঁচে থাকার একটা নিডও থাকে, এটা আমাদের জন্য দরকারিও। সো আমি হেল্প সিক করতে পারাটাও ইম্পর্টেন্ট, যে কোন পর্যায়ে আমি হেল্প সিক করব, কার কাছে হেল্প সিক করব, শেয়ার করার জায়গাটা থাকা, এবং ওরকম একটা সাপোর্ট সিস্টেম বিল্ড করতে পারা, এটাও খুব ইম্পর্ট্যান্ট। যে আমার একটা সার্কেল থাকবে, সে আমার ফ্রেন্ড হতে পারে, যে অনেক যখন আমি খুব খারাপ ফিল করছি তাকে যেন আমি রিচ করতে পারি। ঠিক আছে, সে আমার ফ্রেন্ড হতে পারে, সে আমার থেরাপিস্ট হতে পারে, এনিওয়ান। হুম। সো ওই সাপোর্ট সিস্টেমটা আমার রিসোর্স হিসেবে কাজ করবে, সেরকম কিছু রিসোর্স আমার থাকা, যেটা আমাকে আমার যে, যদি আমি কোনো ট্রমা রেসপন্স ডেভেলপ করে থাকি সেটার সাথে ডিল করতে আমাকে হেল্প করবে। ঠিক আছে, সো এই বিষয়গুলো তো আম, গেল। আম, এখন যদি আম, বর্তমানে আমি যদি মনে করি যে ঠিক আছে, আমার নিজেকে হেল্প করার জন্য আমার যতটুকু ক্যাপাসিটি, আমার সিচুয়েশনটা তার চেয়ে বেশি এক্সট্রিম বা বেশি সিরিয়াস, আই নিড প্রফেশনাল হেল্প, তাহলে আমি কোথায় যাব? এটা খুব কমনলি আস্কড কোশ্চেন। যদি সরকারিভাবে আমাদের কি ফেসিলিটিস অ্যাভেলেবল আছে সেটা আমি প্রথমে বলি। ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল আর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আহ, মোটামুটি বিনামূল্যেই বলা যায় থেরাপিউটিক যে ট্রিটমেন্টগুলো বা আদার্স ফ্যাসিলিটিস, সেগুলো মোটামুটি ফ্রিতেই বলা যায়। 10 টাকার একটা টিকিট কাটতে হয় শুধু, এরপর সাইকিয়াট্রিস্ট দেখিয়ে দেন সাইকোথেরাপিস্ট বা সাইকোলজিস্ট যে, যার নিড থাকে। তো এখানে এটা বোঝা ইম্পর্টেন্ট যে সাইকিয়াট্রিস্টের কাছে প্রথমে যেতে হয়। প্রথমে সাইকিয়াট্রিস্ট পুরো বিষয়টা বা ফিজিক্যাল যে ডিসকমফোর্ট, আপনার যে এক্সপেরিয়েন্স ওভারঅল, সেই বিষয়গুলো শুনে ডায়াগনোজ করবেন যে আসলে আপনার কি অসুবিধা এবং আপনার কোনো ধরনের মেডিকেশনের প্রয়োজন আছে কিনা। মেডিকেশনের ব্যাপারটা সাইকোলজিক্যাল ইস্যুতে এভাবে কাজ করে যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে সাইকোলজিস্টদের কাজ করার আসলে কোনো জায়গা থাকে না, সে এত সিভিয়ার ফর্মে চলে গিয়েছে যে তাকে হয়তো একটা লং টার্ম মেডিকেশনের মধ্যেই থাকতে হবে। কারো কারো ক্ষেত্রে জিনিসটা এরকম যে মেডিকেশন এবং থেরাপি প্যারালালি তার জন্য, দুটোই যদি চলে তার জন্য এটা ভালো। কারো কারোর জন্য হয়তো খুব অল্প সময়ের জন্য তাকে মেডিকেশন কন্টিনিউ করতে হবে, যেহেতু তার মধ্যে যদি কোনো আনরেস্ট সিচুয়েশন এখনো থাকে নিউরাল কানেকশনগুলোতে, সেটাকে একটু স্টেবিলাইজ করা, দেন তাকে প্রিপেয়ার করা থেরাপির জন্য বা কাউন্সেলিং এর জন্য, দেন সে কাউন্সেলিং বা থেরাপি কন্টিনিউ করবে। কারো কারোর জন্য মেডিকেশনের ইম্পর্টেন্সটা এত নাই, অনেকে সোজা থেরাপিতেই চলে আসতে পারে। কিন্তু কে কোন স্টেজে আছেন এটা ডায়াগনোজ করার জন্য আমার কিন্তু এক্সপার্ট হেল্প দরকার। সেই জন্য আমি একজন সাইকিয়াট্রিস্টের কাছে প্রথমে যাব। সাইকিয়াট্রিস্ট আপনাকে রেফার করবেন। সাইকিয়াট্রিস্ট বলতে কি বোঝাচ্ছি, সাইকিয়াট্রিস্ট হচ্ছেন একজন মেডিকেল পার্সন যিনি এমবিবিএস পাশ করার পরে এমডি অথবা এফসিপিএস ডিগ্রি নিয়েছেন সাইকিয়াট্রির উপরে, তাদেরকে আমরা বলবো সাইকিয়াট্রিস্ট। বা আরো হায়ার ডিগ্রি যদি আছে, কিন্তু কমপক্ষে এফসিপিএস অথবা এমডি থাকতে হবে তার সাইকিয়াট্রিতে। ঠিক আছে, সো আমি কার কাছ থেকে প্রফেশনাল অপিনিয়ন নিচ্ছি, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। যেটা আমরা এখন দেখি যে অনেকে সেলফ ডায়াগনোস করেন, অনেকে হয়তো একটা ডিপ্লোমা আছে, হয়তো বা এমনিতেই ইন্টারেস্টেড সাইকোলজি নিয়ে, তাই পড়াশোনা করেছেন, তার কাছ থেকে শুনে বা কোনো একটা লেকচার শুনে আমার মনে হয়েছে যে না, আমার মনে হয় এই অসুখটা হয়েছে, আমার মনে হয় পিটিএসডি হয়ে গেছে, আমার মনে হয় সিপিটিএসডি হয়ে গেছে। সেটা করা যাবে না। আমার একজন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী একজন সাইকিয়াট্রিস্টের কাছ থেকে গিয়ে ডায়াগনোজ করে দেন তিনি আমাকে সাজেস্ট করবেন যে আমি কাউন্সিলিং এ যাব, আমি কি থেরাপিতে যাব, আমি কি মেডিকেশন নিব, কোনটা আমার জন্য ওয়াইজ হবে। ওকে, এবং মেডিকেশন শুরু করলে আমি কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই নিজে নিজে মেডিকেশন কাস্টমাইজ করা যাবে না, বন্ধও করা যাবে না। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝে দেন সাইকোলজিক্যাল ট্রিটমেন্টে গেলে এটা আমাদের জন্য খুব ভালো হয়। সো এই জায়গাটা হচ্ছে সাইকিয়াট্রিস্টের। দেন সাইকিয়াট্রিস্ট আপনাকে রেফার করার পরে আপনি পাবলিক হসপিটালগুলোতে নর্মালি একটা অ্যাজ এ
টিম ওয়ার্ক হয় জিনিসটা আর কি, যে একটা নেটওয়ার্ক থাকে, যে হ্যাঁ সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছেন, দেন সে আপনাকে রেফার করেছে, আপনি সাইকোলজিস্ট দেখিয়েছেন, সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্টের সাথে কোলাবোরেট করে আপনার সাথে কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটা শেয়ার করে জিনিসটা নিয়ে আইডিয়ালি কাজ করা হয়, ঠিক আছে। কিন্তু বাংলাদেশে আমাদের দেখা যায় যে ফ্যাসিলিটিস গুলো আসলে প্রয়োজনের তুলনায় অনেক অপ্রতুল হওয়ার কারণে হয়তো আমরা অত বেশি কোয়ালিটি মেনটেন করে মেন্টাল হেলথ যে সেবাটা আমাদের পাওয়ার কথা ওটা পেতে পাবলিক হসপিটালগুলোতে। কিন্তু ডেসপাইট অফ দ্যাট বেশ ভালো কাজ হচ্ছে পাবলিক হসপিটালগুলোতে। এটা একটা জায়গা, এর বাইরে প্রাইভেট অনেক জায়গাতে এখন স্পেশালাইজড সাইকিয়াট্রিস্টরা এবং সাইকোলজিস্টরা চেম্বার করেন, বসেন, সেখানেও আপনারা সেবা নিতে পারেন। কিন্তু প্রাইভেট জায়গাগুলো আমরা রেকমেন্ড মানে রেফার যেহেতু এখানে করছি না, আপনারা আপনার সাথে অ্যালাইন করে এমন একজন থেরাপিস্ট খুঁজে নেওয়া, এটা হচ্ছে আপনার নিজের ডিউটি। কারণ হচ্ছে একজন থেরাপিস্ট অনেক ভালো থেরাপিস্ট হতে পারেন কিন্তু আপনার সাথে অ্যালাইন নাও করতে পারেন, হ্যাঁ। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে আপনাকে বোঝা, এবং আপনার সাথে একই ফেজে থেকে ট্রিটমেন্ট প্রসিডিওরটা রান করতে পারা, এটা একটা আলাদা স্ট্র্যাটেজি। তো এই জায়গাটা আপনাকে বুঝতে হবে যে আপনি যার কাছ থেকে সেবা নিচ্ছেন সাইকোলজিক্যাল যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমরা খুব ভালো রিভিউ পেয়ে গিয়েছি কিন্তু তার সাথে আমার কোনো অ্যালাইনমেন্ট হলো না, তখন আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই এবং ডিসাইড করি যে আর কখনো আমি মেন্টাল হেলথ সাপোর্টই নিব না। হ্যাঁ, উইচ ইজ নট ভেরি গুড ফর মি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমার যে কোনো ইস্যুজে আমি যখন হেল্প সিক করব আমাকে একটু ভালোভাবে আহ, জিনিসটাতে গো থ্রু করতে হবে যে আমার সাথে তার স্পেশালাইজেশন এরিয়া ম্যাচ করে কিনা, দেন আমি তার কাছে যাব। এবং যদি ম্যাচ না করে আমি তাকে বলতে পারি আমাকে রেফার করতে, অথবা আমি আর অল্টারনেটিভ কোনো স্পেশালিস্ট সিক করব। তো এই জিনিসটা একটু বোঝা যে অ্যালাইনমেন্টটা ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে। সেটা আমি পাবলিক হসপিটালেও নিতে পারি, চেম্বারেও নিতে পারি। আহ, বিভিন্ন ঢাকার বাইরেও বিভিন্ন পাবলিক হসপিটালে আছে, কিন্তু আম, হয়তো কোয়ালিটি সেবা এনশিওর করতে গেলে একটু বিষয়টা এক্সপেন্সিভ হয়ে যায়। এটা আমাদের মাথায় রাখতে হবে যে মেন্টাল হেলথ সাপোর্ট সবসময় এক্সক্লুসিভ একদম টেইলর মেড একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, অ্যান্ড ইট টেক্স টাইম। যেহেতু এটা ওষুধের মতো না যে ওষুধ খেয়েছি তারপরে এটা আধা ঘন্টার মধ্যে কাজ করবে, ইটস নট লাইক দ্যাট। এটা একটা কগনিটিভ প্রসেস নিয়ে কাজ করা, যেটা আপনার যে কগনিটিভ একটা প্যাটার্ন আপনি লার্ন করেছেন সার্টেন ইভেন্ট থেকে বা সিচুয়েশন থেকে, সেই প্যাটার্নটাকে রিফ্রেম করতে হবে। তারপরে আপনার যে বিহেভিয়ারাল চেঞ্জেস সেটা আসছে, হ্যাঁ, এবং আপনার হ্যাবিচুয়াল কিছু চেঞ্জেস আসছে। তো সেই জন্য ইট টেক্স টাইম অ্যাকচুয়ালি। ওই টাইমটা দিতে পারাটা ইম্পর্ট্যান্ট, এবং একটু পেশেন্ট থাকতে হয়, হয়তো আমি দুইটা সেশন নিয়ে কিছু হবে না। সো এই বিষয়গুলো একজন প্রফেশনাল আপনাকে ভালো করে বুঝিয়ে দেবেন যে আপনার আসলে কি ধরনের হেল্প প্রয়োজন, কেমন সময় লাগতে পারে আপনার ক্ষেত্রে, এবং এখানে আপনার ক্যাপাসিটিটাও খুব ইম্পর্ট্যান্ট। সো এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সময় নিয়ে ফেললাম। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই শেয়ার করবেন। সো থ্যাংক কিছু ইউ সো মাচ সুমাইয়া। হ্যাঁ, তো কিছু কোয়েশ্চেন্স অলরেডি ছিল, যেমন রেজিস্ট্রেশন থেকে আমরা কিছু পেয়েছিলাম, অনেকটুকুই তুমি অলরেডি কভার করেছো। যেমন একটা কোয়েশ্চেন ছিল, হোয়াট আর সাম টুলস টিপস এটসেট্রা উইচ উই ক্যান ইউজ টু ইমপ্রুভ আওয়ার মেন্টাল হেলথ অ্যাজ উই ট্রাই টু হিল ফ্রম দিস ট্রমা। এই কোয়েশ্চেনটা ছিল। আম, সেটা কি তুমি, সেটা অলরেডি তোমার স্লাইডসে ছিল, তোমার ডিসকাশনেও তুমি বলেছো অনেকটুকু। আর কমপ্লেক্স ট্রমা, সিপিটিএসডি, এটা নিয়েও একটা প্রশ্ন ছিল। সেটা নিয়ে ইউ ক্যান অলসো, মানে একটু বিস্তারিত তুমি যদি সময় থাকে তো ইউ ক্যান এক্সপ্লেন। হ্যাঁ, শিওর। অ্যান্ড তোমার ওকে, পার্সোনাল জার্নিটাও একজন জানতে চেয়েছে, যে টেল আস অ্যাবাউট ইয়োর ইমোশনাল জার্নি থ্রু আউট দি অ্যাপ্রাইজাল। ওকে, প্রশ্নগুলো এখন আবার দেখতে পাচ্ছি না, একটু আগে দেখতে পাচ্ছিলাম। ওকে, সো সিপিটিএসডির ব্যাপারে একজন জিজ্ঞেস করেছেন। আম, সেটা যদি আমি একদম সহজভাবে বলি, পিটিএসডি ইটসেলফ ইজ এ ভেরি কমপ্লেক্স ডিসঅর্ডার। সিপিটিএসডিটা আরো আপডেটেড একটা ভার্সন। আমি যদি পিটিএসডির ব্যাপারেই বলি, পিটিএসডিটা এরকম যে
আমাদের পিটিএসডি নিয়ে কালচারাল কনটেক্সটে আমরা অনেক বেশি স্টাডিও করতে পারি না। এটার একটা বড় কারণ হচ্ছে পিটিএসডিতে যারা ভুগেন কিংবা ট্রমা যারা এক্সপেরিয়েন্স করেন তাদেরকে রিসার্চের পার্টিসিপেন্ট হিসেবে পাওয়াই যায় না। তো এই জায়গাগুলোতে আমাদের অ্যাজ এ প্রফেশনালি লার্নিং এর অনেক জায়গা আছে। তো সেই জায়গা থেকে লার্নিং এর জায়গাটা একটা ঘাটতি থাকার কারণে প্রফেশনাল বা ট্রমা এক্সপার্ট হিসেবে গড়ে ওঠার একটা অপ্রতুলতাও আমরা খেয়াল করি আমাদের মধ্যে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা আছেন তাদের মধ্যেও ট্রমা নিয়ে স্পেশালাইজ খুব কম মানুষ করেন। হ্যাঁ, ক্লিনিক্যাল সাইকোলজিস্টই আমাদের দেশে আসলে খুব কম। আম, এর মধ্যে ট্রমা স্পেশালাইজ করছেন এরকম একদম হাতে গোনা মানুষ আছে। তো এই একটা ব্যাপার যে ট্রমা নিয়ে সিক করতে গেলে আমাদের এই ডিফিকাল্টিসটা হয়। ট্রমা ডায়াগনোজ করা, কমপ্লেক্স ট্রমা ডায়াগনোজ করা, এইটার জন্য আলাদা স্পেশালাইজেশনের দরকার হয়। হ্যাঁ, যে আরো স্টাডির দরকার হয়, ট্রেনিং এর দরকার হয়। যেটা ক্ষেত্রে আমাদের নিজেদেরই কিছু ডিফিকাল্টিস ফেস করতে হয়। তো এখন আহ এই জন্য আমরা বলি যার কাছে আপনি যদি ফিল করেন যে আপনার ট্রমা রিলেটেড ইস্যুস আছে, আপনি ওই ধরনের এক্সপার্ট খুঁজে দেন তার সাথে বসবেন। কারণ অন্য যে কোনো ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে, অ্যাংজাইটি, ডিপ্রেশন কিংবা ওসিডি, এই ধরনের সাইকোলজিক্যাল ইস্যুজের ক্ষেত্রে থেরাপি বা কাউন্সিলিং এর প্যাটার্নটা যেমন হয়, ট্রমার প্যাটার্নটা টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, সামটাইম আমাদেরকে ক্রাইসিস ম্যানেজমেন্টের আলাদা স্পেশালাইজেশনের ব্যাপার থাকে এবং অনেক সময় দেখা যায় যে এটার লেংথও অনেক ডিফারেন্ট হয়। একটা নর্মাল সেশন হয়তো 50 মিনিট থেকে 1 ঘন্টা হচ্ছে, কিন্তু একটা ট্রমা সেশন কিন্তু 1.5 ঘন্টা পর্যন্ত হয়। কারণ আমরা ট্রমাটা নিয়ে ডিসকাস করার মাঝখানে র্যাপ আপ না করে কখনো ট্রমা পেশেন্টকে ছেড়ে দিতে পারি না। সো ট্রমা ক্লায়েন্ট বা ট্রমা পেশেন্টকে ওই ব্যাপারটা বুঝতে হবে যে যার ওই আন্ডারস্ট্যান্ডিং আছে, স্পেশালাইজেশন আছে, তার কাছে আমি ট্রমা নিয়ে কাজ করার জন্য যাব। সো এখন সিপিটিএসডি যে জায়গাটা, সিপিটিএসডি খুবই অ্যাডভান্স একটা ইস্যু। পিটিএসডি তো আমি বুঝতে পারছি যে আমার কিছু আনরেস্ট সিচুয়েশন আমার মধ্যে হচ্ছে, হাইপার ভিজিলেন্স হচ্ছে, ঘুমের অসুবিধা হচ্ছে, খাবারের অসুবিধা হচ্ছে, ইরিটেবিলিটি তৈরি হচ্ছে, আমার কমিউনিকেশন ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ইস্যুস হচ্ছে। কিন্তু সিপিটিএসডি তে এটা আরো ব্রডার ফর্মে যায়। সিপিটিএসডি নর্মালি আমরা বলছি কমপ্লেক্স পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার। তো কমপ্লেক্স হচ্ছে কেন? সে হয়তো মাল্টিপল ট্রমাটিক ইভেন্ট এক্সপেরিয়েন্স করেছে, ফলে যেটা হয়েছে তার সেন্স অফ সেলফের যেই জায়গাটা, আমি কে, আমি কি, অ্যাজ এ পার্সন আমি আমাকে কিভাবে পারসিভ করি, আরেকজন মানুষ আমাকে কিভাবে পারসিভ করছে, এই জায়গাতে একটা সিভিয়ার ডিস্টরশন দেখা যায়। ফলে দেখা যাচ্ছে কি আমি আগে আমাকে যেভাবে বুঝতাম বা আমি আগে অ্যাজ এ পার্সন আমি যেভাবে নিজেকে পারসিভ করতাম, ফাংশন করতাম, সেটা আমি আর পারছি না। কারণ সেই জায়গাটা পুরোপুরি মেসড আপ হয়ে গেছে। সিপিটিএসডিতে 3টা প্রাইমারি জিনিস যেটা পিটিএসডির চেয়ে ডিফারেন্ট, সেটা হচ্ছে এই যে ইন্টারপার্সোনাল যে কনফ্লিক্ট বা সেলফ ইমেজের জায়গাটাতে একটা ডিলেমা তৈরি হওয়া, এই জায়গাটা থাকে। এরপরে ইন্টারপার্সোনাল এবং ইন্ট্রাপার্সোনাল রিলেশনশিপগুলো মেনটেন করতে তার খুবই ডিফিকাল্টি ফেস হয়। সে কোনোভাবে রিলেশনশিপগুলোকে গ্রিপ করতে পারে না আর সেই জায়গাগুলোতে একবার মানে খুবই আনস্টেডি থাকে, একবার এক ধরনের রেসপন্স সে শো করে। ফলে দেখা যায় কি রিলেশনশিপের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি বুঝতে পারে না যে এই মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করতে হবে, তার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গিয়েছে। আজকে হয়তো সেম ঘটনাতে সে একরকম রেসপন্স করছে আর পরের দিন আরেক রকম রেসপন্স করছে। আজকে হয়তো কোনো রেসপন্সই করলো না, অন্যদিন হয়তো সে খুবই খুবই ফিউরিয়াস হয়ে গিয়েছে। তো এটা অন্যদের জন্য খুব একটা বার্ডেন হয়ে যায় তার সাথে কমিউনিকেশন মেনটেন করা। এবং আরেকটা হচ্ছে যে ইমোশনকে নিয়ে খুব বেশি ডিফিকাল্টি ফেস করতে থাকে। হ্যাঁ, ইমোশনালি খুব ডিসরেগুলেশন সে ফিল করে। মোস্টলি এই 3টা জিনিসকে আমরা দেখি, যেটা পিটিএসডি চেয়ে সিপিটিএসডি তে খুব বেশি দেখা যায়। পিটিএসডি তে কিছু মাত্রা এটা থাকতে পারে, কিন্তু সেটার মাত্রাটা এত বেশি সিভিয়ার হয় না। সো এটা হচ্ছে সিপিটিএসডি। কিন্তু আম, আমরা নিজেরা ডায়াগনোজ না করাটা ভালো, আমি এটা বারবারই বলছি। বিকজ
আম, অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমরা হয়তো এআই কাছ থেকে অথবা গুগলের কাছ থেকে একটা জিনিস জেনেছি, হ্যাঁ, যেটা হয়তো আমার সাথে প্রাসঙ্গিক না, অথবা সে হয়তো আরো এক্সাজারেট করে দেখাচ্ছে, সেটা আমার মধ্যে যে প্যানিক ক্রিয়েট করে, এটা আমার জন্য একদমই ভালো না। ঠিক আছে, তো সেই জায়গাটা আমরা খেয়াল করব। আর আরেকটা প্রশ্ন আসছে আমার আপরাইজিং এর জার্নি। ওয়েল, আমি জুলাইয়ের সময় আমি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ছিলাম কর্মরত অবস্থায়। আমাদের 1 বছরের একটা প্লেসমেন্ট করতে হয় যারা ক্লিনিক্যাল সাইকোলজিতে গ্রাজুয়েশন করেন। তো সেটার অংশ হিসেবে আমি তখন প্রায় 11 মাস আমার প্লেসমেন্ট হয়ে গিয়েছে জুলাইতে। তো সেই সময় জুলাইতে যখন এই আনরেস্ট সিচুয়েশন তৈরি হলো, দেন ওখানে একটা স্পেশালাইজড ক্লিনিক ওরা ডেভেলপ করেছিল, যেখানে আমরা বসতাম, যেটা শুধুমাত্র যারা জুলাই রিলেটেড সিচুয়েশনে সাফার করছেন, বা কোনো একটা বিষয়ে তার লাইফে ঘটেছে জুলাইয়ের সাথে রিলেটেড, সেই জিনিসগুলো নিয়ে যারা আসছেন তাদেরকে প্রথমেই সাইকিয়াট্রিস্ট দেখে ওই স্পেশালাইজড ক্লিনিকে রেফার করে দিতেন। তো সেই জায়গাতে আমরা আমরা যখন কাজ করেছি, ডেফিনেটলি ইন্ডিভিজুয়ালি আমাদের কিছু স্ট্রেসের জায়গা তো ছিলই। আমরা অনেক সময় ফিল করেছি আমরা মনে হয় আর সেবা দিতে পারবো না, কারণ আমরাও অনেকে অনেক ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম। কিন্তু প্রফেশনাল লাইফের এটাই একটা ডিফিকাল্টি, যে আমাদের ট্রমাকে আমাদের ম্যানেজ করে আরেকজনের ট্রমাকে ম্যানেজ করার মতন ক্যাপেবল হয়ে সেই জায়গাতে আবার ব্যাক করতে হয়। সো সেটা ডেফিনেটলি একটু ডিফিকাল্ট ছিল। আবার একটা প্রফেশনাল লাইফ মেনটেন করা, আবার আপরাইজিং এ আম, আ- আ- দেশের একজন নাগরিক হিসেবে আমি কি করব, সেই জায়গার একটা চিন্তা আসা, সেই জায়গাগুলো ছিল। কিন্তু আমি বলবো যে বেশ ডিফিকাল্টি ছিল আসলে হসপিটালে যখন আমরা যেতাম। আমি তখনও ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা আইডি কার্ড শো করতে পারতাম না। হসপিটালে আমাদেরকে যাওয়ার সময় খুবই রিস্কি একটা সিচুয়েশনে যেতে হতো। মোবাইলে আবার কিছু রয়ে গেল কিনা, কিংবা রাস্তায় মোবাইল চেক করা হচ্ছে কিনা, এই ধরনের অনেক কিছু ছিল আসলে ওই সময়। আর হসপিটালেও খুবই একটা অস্থিতিশীলতা ছিল। আমরা খুব সিভিয়ার কিছু ক্লায়েন্ট পেয়েছি, যারা এমনও হয়েছে যে সাইকোটিক ফিচার ডেভেলপ করেছেন, এবং রিয়েল লাইফ থেকে তারা আসলে সরে গিয়েছেন। এমন আমাদের কিছু পেশেন্ট ছিল, যে একজনের কথা আমার এখন মনে আছে। তিনি হচ্ছে তার ওয়ার্ডের যে ওয়াল, সেখানে স্লোগান লিখতেন, আর তাকে কেন যেতে দেয়া হচ্ছে না এটা নিয়ে খুব রাগ করতেন। যখন জুলাই শেষ হয়ে গিয়েছে, আম, আগস্ট শেষ হয়ে যাচ্ছে, তখনও তিনি প্রেজেন্টে নাই, কারেন্ট সিচুয়েশনে নাই, তিনি ওই পাস্টে, তিনি এখনো ওই আন্দোলনের দিনগুলোতেই রয়ে গিয়েছেন সাইকোলজিক্যালি। এবং তিনি স্লোগান দিচ্ছেন, ওখানে চিৎকার চেঁচামেচি করছেন, ওই সেন্স অফ রিয়েলিটিটা তিনি লুজ করেছেন। তো এরকম কিছু কেসও আমরা দেখেছি। সো ওভারঅল হ্যাঁ, প্রফেশনাল জার্নিটা অনেকটা এরকমই ছিল। আম, আমি এখানে যে দুটো কোশ্চেন ডিসকাস করছি, এই দুটো কোশ্চেনই দেখতে পাচ্ছি। আর কোনো প্রশ্ন কি আছে? I think you covered all the questions আর কি এর আগে কভার করেছো, সো ওকে। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের সময়ও শেষ, আমাদের 9টার উপরে বাজে। বাট থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া, অনেক ভালো ছিল। আই লার্নড আ লট এন্ড আই হোপ বাকিরা যারা জয়েন করেছেন আপনারা অনেক কিছু জেনেছেন এর মধ্যে এই বিষয়ে। অ্যান্ড গ্রেট ওয়ার্ক। সো উই আর অ্যাট দি এন্ড অফ দ্য ওয়েবিনারে আমাদের শেষ এখন। সো যদি আর কোনো কোয়েশ্চেন না থাকেন তাহলে যারা পার্টিসিপেট করছেন আপনারা লিভ করতে পারেন। থ্যাংক ইউ।